বন্ধুরা, আপনারা কি জানেন গভীর সমুদ্রের প্রাণীদের একটা রহস্যময় এভলিউশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? হ্যাঁ, সমুদ্রের গভীরে উপস্থিত বেশ কিছু বিবর্তিত প্রাণী এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ভয়ানক এবং অদ্ভুত প্রাণীদের মধ্যে অন্যতম। বিশ্বাস হচ্ছে না? তাহলে এটা দেখুন। এরা হলো অল্প গভীর জলে উপস্থিত স্কুইড, আর এটা হলো গভীর সমুদ্রে উপস্থিত এই একই প্রাণীর কাজিন। আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে একই প্রজাতির প্রাণী হওয়া সত্ত্বেও এই স্কুইডটা নিজেকে একটা রক্তচোষা ভ্যাম্পায়ার রূপে ইভলভ করে নিয়েছে। তাহলে সত্যিই কি গভীর সমুদ্রে জীবন ধারণ করার জন্য সামুদ্রিক প্রাণীদের ভয়ানক রূপ অবলম্বন করতে হয়? হ্যাঁ বন্ধুরা, এটা অনেকাংশে সত্যি। তবে কেন এবং কিভাবে সেটা বিস্তারিত জানার জন্য আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তবে গভীর সমুদ্রের সমস্ত প্রজাতি যে শুধু ভয়ানক হয় তা কিন্তু নয়, কিছু কিছু প্রজাতি অদ্ভুত হয়ে থাকে। যেমন এই সার্কাস্টিক ফ্রিঞ্জ হেড। এরা আকারে 2 লিটারের বোতলের সমান হলেও যখনই এরা মুখ খোলে তখন এদের মুখ এতটাই বড় হয়ে যায় যে মনে হয় এরা কোনো মানুষের মাথাও গিলে নিতে পারবে। সবথেকে বিচিত্র প্রিডেটরি টুনিকেটকে দেখলে মনে হয় যেন এক চোখ বিশিষ্ট পাপেটের ভিতর থেকে কেউ তার আইবলটা ছিনিয়ে নিয়ে গেছে। তাহলে কি ভয়ঙ্করতার পাশাপাশি এই অদ্ভুত রূপ গভীর সমুদ্রে উপস্থিত প্রাণীদের জীবন ধারণ করার একটা স্ট্র্যাটেজি? আপনারা যদি ভেবে থাকেন যে এটা শুধুমাত্র রুক্ষ পরিবেশের কারণে হচ্ছে, তাহলে আপনাদের জানিয়ে রাখি যে স্থলজ প্রাণীরাও কিন্তু রুক্ষ পরিবেশে থাকে। যেমন আরশোলা, এরা আমাদের বাড়িতেও থাকে, মরুভূমিতেও থাকে, আমাজনের জঙ্গলেও থাকে, আবার আগ্নেয়গিরির গর্তেও থাকে। তবে এই সমস্ত জায়গায় উপস্থিত আরশোলাদের মধ্যে আকারগত দিক থেকে সামান্য পার্থক্য দেখা গেলেও আমূল পরিবর্তন দেখা যায়নি। তাহলে বন্ধুরা, সমুদ্রে এমন কি আছে যেটা গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণীদের অদ্ভুত এবং বীভৎস আকার ধারণ করতে বাধ্য করে? বেশ কিছু রিসার্চার যখন এই উত্তরটা খুঁজছিলেন তখন তারা গভীর জলে ভাসতে থাকা একটা হেডলেস চিকেন বা মাথাহীন মুরগিকে খুঁজে পান, যেটা তাদের এই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করতে সাহায্য করে। 2018 সালে কয়েকজন অস্ট্রেলিয়ান রিসার্চারদের একটা গ্রুপ কুমেরু মহাসাগরের গভীরে জলের নিচে থাকা ক্যামেরার সাহায্যে ফিশিং স্পট অনুসন্ধান করছিলেন। তখনই তাদের মধ্যে একজন রিসার্চার জলের মধ্যে একটা মাথাহীন মুরগিকে ভাসতে দেখেন। কুমেরু মহাসাগরের মাঝামাঝি একটা মুরগিকে খুঁজে পাওয়া এমনিতে একটা অদ্ভুত বিষয় ছিল, তার উপর এই মুরগিটার আবার মাথাও ছিল না। এই ঘটনাটা ওই রিসার্চার তার লিডার ডার্ক ওয়েলসফোর্ডকে জানান। প্রথমে ডার্ক এই ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু যখন তিনি নিজের চোখে সেই প্রাণীটাকে দেখেন তখন তিনি অবাক হয়ে যান। একে তো সেই প্রাণীটাকে ক্রিসমাস টার্কির মতো দেখতে লাগছিল, তার উপর তার শরীরে মাত্র একটা জায়গায় উন্মুক্ত ছিল, যার সাহায্যে সে নিঃশ্বাস নিচ্ছিল, খাবার খাচ্ছিল, আবার হজম করা খাবার বার করছিল, অর্থাৎ পটি করছিল। তবে এর থেকে অদ্ভুত ব্যাপারটা ছিল তার এই টু-ওয়ে ওপেনিং পরিষ্কার রাখার জন্য সে তার শরীরে উন্মুক্ত অংশে ছোট ছোট মাছদের আটকে রাখত, যার অবশিষ্ট খাবারগুলো খেয়ে তাকে পরিষ্কার রাখত। স্বাভাবিকভাবে এই সব কিছু দেখে ডার্ক এবং তার টিম কৌতূহলী হয়ে ওঠেন, কারণ তারা এই ধরনের অদ্ভুত ক্রিয়েচার আগে কখনো দেখেননি। গবেষণা চলাকালীন তারা এই ফুটেজটা বারবার দেখতে থাকেন। তারপর হঠাৎ করেই তাদের মধ্যে একজন বলে ওঠেন যে এটা তো একটা সি কিউকাম্বার, অর্থাৎ সামুদ্রিক শসা। মানে সেই সি কিউকাম্বার যাদের অনেক সময় সমুদ্র সৈকতের অগভীর জলে এইভাবেই পায়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সি কিউকাম্বার এবং সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া এই প্রাণীটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। তাহলে রিসার্চাররা কিভাবে বুঝলেন যে এটা একটা সি কিউকাম্বার? এই বিষয়ে সেই রিসার্চারদের বক্তব্য এটাই ছিল যে সমুদ্রে এই ধরনের সিঙ্গেল ওপেনিং এবং জিলেটিনের মতো নরম ত্বক বিশিষ্ট একটা প্রাণী সমুদ্রে পাওয়া যায়, আর সেটা হলো সি কিউকাম্বার। সেই জন্যই তাদের সি কিউকাম্বারকে চিনতে সমস্যা হয়নি। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছিল যে একই প্রজাতির প্রাণী হওয়া সত্ত্বেও এই দুটো প্রাণীর মধ্যে এত আকাশ পাতাল পার্থক্য কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ডার্ক যখন তদন্ত শুরু করেন তখন তিনি জানতে পারেন যে এই সি কিউকাম্বার সমুদ্রে মাউন্ট এভারেস্টের সমান গভীর স্থানে অবস্থান করে, আর সেখানে সহজে খাবার পাওয়া যায় না। সেই জন্য তারা সাধারণ কিউকাম্বারের তুলনায় অন্যরকম উইংসের মতো ফ্ল্যাপ ইভলভ করেছে, যাতে তারা অনেক দূর পর্যন্ত সাঁতার কেটে খাবারের সন্ধান করতে পারে। আর এইভাবেই তাদের চেহারা অগভীর জলে পাওয়া সি কিউকাম্বারের তুলনায় আলাদা হয়ে যায়। এই উত্তরটা খুঁজে পাওয়ার পরে ডার্কের মনে আরও একটা প্রশ্ন আসে, আর সেটা হলো গভীর সমুদ্রে নিশ্চয়ই এরকম আরও অনেক প্রাণী আছে যারা হয়তো এর মতোই বা এর থেকেও বেশি অদ্ভুতভাবে বিবর্তিত হয়েছে। গবেষণার পরবর্তী ধাপে তারা এরকম আর একটা অদ্ভুত ক্রিয়েচার খুঁজে পান। এটা ছিল এমন একটা কাঁকড়া যার একটা পা ফটোতে উপস্থিত ব্যক্তির বুক থেকে শুরু করে তার পা পর্যন্ত বড় ছিল। আর এই কাঁকড়াটাকে দেখে সবার মতোই ডার্কের মনেও হয়েছিল যে এটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে বড় কাঁকড়া, কিন্তু সেটা তার ভুল ধারণা ছিল, কারণ সমুদ্রের গভীরে এর থেকেও বড় প্রজাতির কাঁকড়া পাওয়া গেছে।
এত বড় হওয়ার কারণে এই ধরনের কাঁকড়া সহজে একটা মানুষের বাচ্চাকে গিলে নিতে পারে। সেই জন্য এই প্রজাতির কাঁকড়ার নাম দেওয়া হয় ক্র্যাবজিলা। আপনাদের হয়তো মনে আছে কাথুলু মনস্টারের কাহিনী, যারা জাহাজ থেকে সেইলরদের টেনে জলের গভীরে নিয়ে যেত। সেই কাহিনীটাও কিন্তু এই কাঁকড়াদের থেকে অনুপ্রাণিত ছিল। অর্থাৎ এই প্রাণীটা সম্পর্কে জানার পর ডার্ক এটা বুঝে গিয়েছিলেন যে গভীর সমুদ্রে জীবন ধারণের খেলাটা একটু অন্যরকম, যেটা আরও গভীরভাবে বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। তার এই ভাবনাটাই তাকে এর পরবর্তী অদ্ভুত ক্রিয়াচারের কাছে পৌঁছে দিয়েছিল। সেটা ছিল এমন একটা প্রাণী যার গলা পর্যন্ত তীক্ষ্ণ ধারালো দাঁত ছিল। এই প্রাণীটা বিকাশ লাভ করেছিল একটা সাধারণ ইলের থেকে, যার ভেতরে এই পরিবর্তনগুলো এসেছিল গভীর জলে থাকার কারণে। দেখুন বন্ধুরা, অগভীর জলে ইল শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারা শরীরে বিদ্যুৎ উৎপাদন করে। অন্যদিকে গভীর সমুদ্রে এই প্রজাতি নিজেরাই শিকারী হয়ে ওঠে। তাই তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে তাদের মুখ থেকে শিকার যেন না চলে যায়। সেই জন্য তারা তাদের গলা পর্যন্ত ধারালো দাঁত ডেভেলপ করেছে। এখানে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে সাধারণ প্রাণীরা সমুদ্রের গভীরে যাওয়ার পর ক্রমশ অদ্ভুত হয়ে উঠছে, সেটা তো ঠিক আছে, কিন্তু এই পরিবর্তনটা হয় কিভাবে, এর জন্য কতটা সময় লাগে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য এমআইটির একজন রিসার্চার সুসান লিন্ডকুইস্ট ব্যতিক্রমীভাবে রিসার্চ শুরু করেন। রিসার্চের জন্য তিনি কিছু মেক্সিকান টেট্রা ফিশ নেন। তিনি এই প্রজাতির মাছ বেছে নিয়েছিলেন কারণ তার মতে আজ থেকে কয়েক মিলিয়ন বছর আগে কিছু মেক্সিকান টেট্রা ফিশ অগভীর জল থেকে সমুদ্রের গভীরে উপস্থিত গুহায় থাকতে শুরু করেছিল। গভীর সমুদ্রে যাওয়া মাত্রই তারা তাদের চোখ হারায় এবং তাদের চেহারা তাদের অগভীর জলে উপস্থিত তাদের কাজিনের থেকে আলাদা হয়ে যায়। সুসান ভেবেছিলেন তিনি যদি এদের এই অ্যাডাপ্টেশনের পিছনে উপস্থিত কারণগুলো খুঁজে বার করতে পারেন, তাহলে হয়তো তিনি সমুদ্রের গভীরে উপস্থিত প্রাণীদের ভয়ঙ্কর এবং অদ্ভুত রূপ সম্পর্কে জানতে পারবেন। তিনি সন্দেহ করেছিলেন যে হয়তো এর পেছনে প্রাণীদের জিনে পরিবর্তন আনা HSP90 প্রোটিনের হাত আছে, এবং এটাই তিনি যাচাই করতে চেয়েছিলেন। এর জন্য তিনি অগভীর জলে উপস্থিত কিছু টেট্রা ফিশের মধ্যে কেমিক্যাল ইনজেক্ট করেন এবং তাদের HSP90 প্রোটিনকে ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেশন করেছিলেন। বন্ধুরা, তারপর কি হয়েছিল জানেন? কিছুদিন যাওয়ার পর তিনি দেখেন যে এই প্রজাতির মাছের পরবর্তী প্রজন্মের কিছু কিছু মাছের চোখ বেশি বড় হয়ে গিয়েছিল, আবার কিছু কিছু মাছের চোখ তাদের গভীর সমুদ্রে উপস্থিত ভাই বোনদের মতোই উদা হয়ে গিয়েছিল। এর পাশাপাশি তিনি এটাও লক্ষ্য করেন যে মাছেদের চোখের সাইজে 83% পার্থক্য ছিল, যার ফলে তিনি এটা নিশ্চিত করেন যে যে সমস্ত মেক্সিকান টেট্রা ফিশ সমুদ্রের গভীরে চলে গিয়েছিল তাদের HSP90 প্রোটিনে ভ্যারিয়েশন চলে এসেছিল। এখনও কিন্তু রহস্য পুরোপুরি সমাধান হয়নি। সুসান যখন এই ব্যাপারে আরও বিশদে গবেষণা শুরু করেন, তখন তিনি এটা আবিষ্কার করেন যে সমস্ত ক্রিয়াচারদের ভয়ানক এবং অদ্ভুত আকৃতি হয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র যে HSP90 প্রোটিনের হাত আছে তা কিন্তু নয়। অতীতে বেশ কিছু গবেষণা থেকে এটাও জানা গেছে যে গভীর সমুদ্রে উপস্থিত প্রাণীরা এমন একটা স্পেশাল জিনিস তৈরি করে যার ফলে তাদের স্ট্রাকচার অদ্ভুত হয়ে যায়। আসলে ইউনিভার্সিটি অফ লন্ডনের একজন রিসার্চার অ্যাবি চ্যাপম্যান দেখেছিলেন যে যেভাবে টেন্টের রড বা তার ফ্রেম তাকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে, সেইভাবে গভীর সমুদ্রে উপস্থিত প্রাণীদের কোষে পাইজোলাইট নামের স্ট্রাকচার থাকে, যেটা তাদের গভীর সমুদ্রে উপস্থিত হাই প্রেশারের ধাক্কা সামলাতে সাহায্য করে। এই পাইজোলাইটের কারণে বিভিন্ন অঙ্গের কোষ সাধারণ কোষের তুলনায় অন্য রকম লাগে, যেটা তাদের শারীরিক চেহারায় স্পষ্ট হয়ে ওঠে। সেই জন্যই সমুদ্রের গভীরে সি কিউকাম্বার ফোলা বেলুনের মতো হয়ে যায়। সমুদ্রের গভীরে উপস্থিত রুক্ষ পরিবেশে বসবাস করার জন্য বিভিন্ন প্রাণীদের তাদের জেনেটিক্স, সেলুলার স্ট্রাকচার, এমনকি আকারেও পরিবর্তন আনতে হয়, যার ফলে অনিচ্ছা সত্ত্বেও তাদের দেখতে অন্যরকম হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।